আজকে আমি একদম জিরো থেকে শুরু করছি। যে যে টাইপসেরই যে যে লেভেলই হোক না কেন, আমি ট্রাই করব যে একদম মানে এ টু জেড সকল ধরনের ইনফরমেশন দেওয়ার, যাতে কারো কোনো বিন্দু মাত্র কোনো ইনফরমেশন গ্যাপ না থাকে। সো আপনি যদি কিছু বিষয় জেনেও থাকেন, কাইন্ডলি বিরক্ত হবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যাদের ইনফরমেশন গ্যাপ আছে বা আগে থেকে যারা জানেন না, তারা হচ্ছে সমস্ত ধরনের আইএলটিএস রিলেটেড যত ইনফরমেশন আছে আমি সেগুলো দেওয়ার ট্রাই করব। ওকে, তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার নাম হচ্ছে আবির। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছিল। আর হচ্ছে আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি এসএসসি তে রাজশাহী বোর্ড থেকে 16তম হয়েছিলাম। আমার সাথে আমার বড় ভাই আছেন, ঢাকা ইউনিভার্সিটি বড় ভাই। আমরা একসাথে এখানে কাজ করি। শামীম আল মামুন, উনি হচ্ছেন আইএলটিএস স্কুল পিটির চেয়ারম্যান। উনি আপনাদের অ্যাডিশনাল যত সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ দিবেন। আইএলটিএস এ সাধারণত আপনার দুটো ভাবে আইএলটিএস দেওয়া যায়। সবাই একটু কাইন্ডলি পড়াশোনাটা হতে হবে একটু গোছালো, একটু সিস্টেমেটিক ওয়েতে। যে লেভেলেরই হন না কেন, আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেন, যেখানে যতটুকু যেভাবে পড়া দরকার, সো আপনি যদি ওইভাবে পড়াশোনা করেন, আমি যেভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছি, যতটুকু পরিশ্রম না হলেই নয়, একদম অনেক পরিশ্রম তাও না, একদম কম পরিশ্রম তাও না, হচ্ছে যতটুকু দরকার ততটুকু পরিশ্রম করেই স্বল্প আপনার বিষয়ের মধ্যেই, যতটুকু না হলে ততটুকু পড়ে আপনার যেন ভালো একটা স্কোর হয়। এজন্য হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আইএলটিএস সাধারণত দুইভাবে পরীক্ষা দেওয়া যেতে পারে। একটা হচ্ছে একাডেমিক, আর একটা হচ্ছে জিটি। একাডেমিকটা কাদের জন্য? যারা হচ্ছে স্টুডেন্ট, যারা শুধুমাত্র স্টুডেন্টস। এবং সবাই কাইন্ডলি এই কথাগুলো লিখে রাখবেন। ওকে, তাহলে আজকে যেটা আমি বলছি, যত কথাগুলো আমি বলতেছি কাইন্ডলি সবাই লিখে রাখবেন। তাহলে দুটো ভাবে আইএলটিএস পরীক্ষাটা দেয়া যায়। একটা হচ্ছে একাডেমিক, আর একটা হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং। একাডেমিকটা হচ্ছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, সেটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন লেভেলে হোক, অথবা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে হোক, মাস্টার্স লেভেলে হোক। সো স্টুডেন্ট বা হচ্ছে দেশের বাইরের ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান, এরকম হলে আপনাকে অবশ্যই একাডেমিকটাই দিতে হবে, অথবা পিএইচডির জন্য যান। মোট কথা, স্টুডেন্ট হলে আপনাকে অবশ্যই একাডেমিকটাই দিতে হবে। আর একটা হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং। জিটি বা জেনারেল ট্রেনিংটা হচ্ছে যারা ইমিগ্রেশন পারপাস, যে এই দেশে কোনো জব করেন, সে জবের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি হচ্ছে দেশের বাইরে, কানাডাতে হোক, অস্ট্রেলিয়া হোক বা ইউকে হোক, যে কোনো দেশে যেতে চান, জবের এক্সপিরিয়েন্স নিয়ে ইমিগ্রেশন ভিসার জন্য যেতে চান, তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং বা জিটি। এখন আপনি যে একাডেমিক পরীক্ষা দেন, তাহলে আপনি যত ভালো স্কোরই করেন না কেন একাডেমিকে, আপনি কিন্তু জিটি একাডেমিকের সার্টিফিকেট দিয়ে জিটিতে কাজ হবে না। আর আপনি যদি বলেন ভাই আমার তো জিটি রেজাল্ট অনেক ভালো, আমি তো আইএলটিএস এর জিটিতে অনেক ভালো স্কোর করেছি, তো সেটা আবার একাডেমিক যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান সেখানে কোনো কাজে দিবে না। সো মোট কথা, যারা স্টুডেন্ট ভিসার জন্য যেতে চান তাদের শুধু একাডেমিক লাগবে, আর যারা হচ্ছে ইমিগ্রেশন পারপাস দেশের বাইরে যেতে চান তাদের জন্য হচ্ছে জিটি লাগবে। এখন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন একাডেমিক এন্ড জিটি? দেখুন, আইএলটিএস এর টোটাল 4টা মডিউল থাকে। একটু কাইন্ডলি লিখে রাখবেন যে আইএলটিএস এর টোটাল 4টা মডিউল থাকে। আপনি হচ্ছে একাডেমিক হন আর জিটি হন, টোটাল 4টা মডিউল থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে লিসনিং, আর একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে স্পিকিং। ওকে, এই 4টা মডিউল থাকে আইএলটিএস এর। আপনি একাডেমিক পরীক্ষায় দেন আর জিটি পরীক্ষায় দিয়ে থাকে। আপনার এই লিসনিং আর স্পিকিং 100% সেম। লিসনিং আর স্পিকিং 100% সেম। আপনি হচ্ছে একাডেমিক পরীক্ষায় দেন আর হচ্ছে জিটি পরীক্ষায় দেন, এখানে বিন্দুমাত্র কোনো পরিবর্তন নাই। রাইটিং এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। সবাই একটু লিখে রাখেন ভাইয়া, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন। ওকে, যেটা বলছিলাম, রাইটিং টাস্ক 2 তে আপনার এই যে একাডেমিক এবং জিটি, সেখানে কোনো ভিন্নতা নাই। একটু লিখে রাখেন যে লিসনিং, স্পিকিং এবং রাইটিং টাস্ক 2 তে কোনো ভিন্নতা নাই। শুধুমাত্র ভিন্নতা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য। রাইটিং টাস্ক 1 এর জন্য, রাইটিং টাস্ক 1 এ যারা জিটি ক্যান্ডিডেট তাদের হচ্ছে 3টা টাইপসের লেটার থাকে। দেখুন, যারা হচ্ছে আমরা জিটি পরীক্ষা দেব, তারা শুধুমাত্র লিখে রাখেন যে 3 টাইপস লেটার্স।
আর যারা একাডেমিক ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে টাস্ক 1। যারা জিটি ক্যান্ডিডেট তাদের হচ্ছে এই একাডেমিকের 7টা টাইপসের যে কোশ্চেন থাকে, বার গ্রাফ, পাই চার্ট, মিক্সচার্স, ম্যাপ, ফ্লো চার্ট, সো সো তাদের জন্য হচ্ছে এই 7টা টাইপসের এই কোশ্চেনগুলো লাগবে না। আবার যারা একাডেমিকের স্টুডেন্ট তাদের জন্য 3 টাইপসের যে লেটার্স রয়েছে এটা হচ্ছে তাদের জন্য লাগবে না। সো দুটো হচ্ছে ভিন্ন, শুধুমাত্র টাস্ক 1ই ভিন্ন, টাস্ক 2টা আবার সবার জন্যই সেম। এখন আসুন রিডিং এর জন্য একাডেমিকে আপনি যদি 23টা কোশ্চেন কারেক্ট হয়, 23 কোশ্চেন কারেক্ট হয়, তাহলে হচ্ছে আপনি 6 পাবেন। আর যদি 30 কোশ্চেন কারেক্ট হয় তাহলে হচ্ছে আপনি 7 পাবেন একাডেমিকের জন্য। আর জিটি ক্যান্ডিডেট যারা তাদের জন্য হচ্ছে আপনার 30টা কোশ্চেন কারেক্ট হলে 6 পাবেন। কোথায় হচ্ছে একাডেমিকে 23টা কোশ্চেন কারেক্ট হলে 6 পাবেন, আর জিটিতে হচ্ছে 30টা কোশ্চেন কারেক্ট হলে 6 পাবেন। সুতরাং বুঝতেই পারছেন যে রিডিং এর ক্ষেত্রে জিটি ক্যান্ডিডেট যারা তাদের পরীক্ষাটা একটু সহজ হয়ে থাকে যেহেতু মার্কিং ক্রাইটেরিয়াটা হার্ড, আর একাডেমিকটা একটু কঠিন হয়ে থাকে যেহেতু হচ্ছে এক্সাম কঠিন, এর জন্য মার্কিং ক্রাইটেরিয়াটা অধিকতর সহজ। এই হচ্ছে একাডেমিক আর জিটির কথা। এখন আসুন আইএলটিএস পরীক্ষার জন্য কি লাগে বা কিভাবে পরীক্ষাটা দিতে হয়। আইএলটিএস পরীক্ষার জন্য শুধুমাত্র যদি আপনার একটা পাসপোর্ট থাকে তাহলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। আইএলটিএস পরীক্ষার জন্য কোনো ধরনের আপনার এসএসসি, এইচএসসি অথবা বিবিএ, এমবিএ, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স ডিগ্রির কোনো সার্টিফিকেট শো করতে হয় না। শুধুমাত্র আপনি পাসপোর্টটা দিয়েই এক্সামটা দিতে পারবেন। এখন আপনি এক্সামের 7 দিন আগেও রেজিস্ট্রেশন করতে পারেন। ধরুন আজকে হচ্ছে 14 অক্টোবর, আপনি 21 অক্টোবরে এক্সাম দিতে চান। সো ঢাকা শহরে বা চিটাগাং, সিলেট, রাজশাহী, সো এরকম সেন্টার রয়েছে, বা খুলনাতে সেন্টার রয়েছে। সো এই এক্সাম সেন্টারে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার সিট ফাঁকা থাকে, যে ধরুন 21 তারিখে পরীক্ষা, 3-4 দিন আগে এখনো সিট ফাঁকা রয়েছে, তাহলে আপনি 3-4 দিন আগে রেজিস্ট্রেশন করেও পরীক্ষাটা দিতে পারেন। তাহলে আইএলটিএস এর জন্য কি লাগে? শুধুমাত্র পাসপোর্টটা হলেই আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এখন এই রেজিস্ট্রেশনটা আপনি নিজেও করতে পারেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে। যদি না থাকে, আপনি ব্রিটিশ কাউন্সিলে আপনি সরাসরি যে আপনার সেখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। এখন আসুন আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য সাধারণত হচ্ছে আপনার 18,750 টাকা 18,750 টাকা লাগে। এখন এই পরীক্ষাটা আপনি দুটো জায়গা থেকে দিতে পারেন, একটা হচ্ছে আইডিপি আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এটা ধরুন একটা বোর্ডের মতো। আমরা যেমন এই যে এসএসসি পরীক্ষা দিয়েছি বা এইচএসসি পরীক্ষা দিয়েছি, কেউ ঢাকা বোর্ডে ছিল, কেউ রাজশাহী বোর্ডে ছিল, কেউ হচ্ছে চিটাগাং বোর্ডে ছিল। সো এটার মধ্যে কোনো ভিন্নতা নাই যে আপনি আইডিপি থেকে দিলে এক ধরনের কোশ্চেন, ব্রিটিশ কাউন্সিল থেকে দিলে এক ধরনের কোশ্চেন। ওকে, আপনি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেন, মার্কিংটা অলওয়েজ সেম। ইভেন আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেন, আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা, যেখান থেকে পরীক্ষা দেন না কেন, আপনার কোশ্চেন প্যাটার্ন 100% সেম। আমাদের অনেক আইএলটিএস ক্যান্ডিডেট রয়েছে যারা এই মুহূর্তে কানাডাতে অবস্থান করছে, অনেকে হচ্ছে আপনার মিডল ইস্টের কিছু কান্ট্রি থেকে অবস্থান করছে, কেউ আমেরিকা থেকে একজন স্টুডেন্ট এরকম আছে। সো আমরা যে পড়াশোনাগুলো করছি, যে আইডিয়াগুলো দিচ্ছি, সমস্ত জায়গায় হচ্ছে এই আইডিয়াগুলো সব জায়গার জন্য সেম। এমন না যে বাংলাদেশ থেকে প্রিপারেশন নিচ্ছেন এজন্য একটু ভিন্নতা পাবে, আর হচ্ছে অন্য জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করছেন, আপনি আবুধাবি, যেমন সবুজ ভাই আবুধাবিতে আছে, সো উনি ওখান থেকে পরীক্ষা দিবেন এই জন্য কোনো ভিন্নতা পাবে না, কোনো ধরনের হচ্ছে ভিন্নতা আপনার হবে না। এখন এই যে আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশনটা করলেন, ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির জন্য রেজিস্ট্রেশনটা করলেন, আপনার মেইল আসবে। পরীক্ষা যেদিন হচ্ছে পরীক্ষা তার 2-4 দিন আগে মেইল আসবে যে আপনার হচ্ছে পরীক্ষা, আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে ওই রুমে, আর হচ্ছে এই মানে খুঁটিনাটি ইনফরমেশন যেগুলো বলা বাহুল্য, খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না। তার মানে হচ্ছে আপনার শুধুমাত্র পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে। আর হচ্ছে যারা আমরা পেপার বেসড এক্সাম দেব তাদের হচ্ছে সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে লিসনিং, এরপর হচ্ছে রিডিং, এরপর হচ্ছে রাইটিং। সবাই একটু লিখে রাখুন যে পেপার বেসড আমরা যারা এক্সাম দেব, লিসনিং, রিডিং, রাইটিং, এই 3টা পরীক্ষা একসাথে হয়ে থাকে। লিসনিং, রিডিং, রাইটিং একই দিনে একই সাথে হয়ে থাকে। প্রথমে হয় লিসনিং, তারপরে হয় রিডিং, তারপরে হয় রাইটিং।
ওখানে বলা হয়ে থাকে যে বাংলাদেশে আমরা যারা পরীক্ষা দেব, যে সাধারণত 11:30টার মধ্যে ওখানে পৌঁছাতে বলা হয় আপনার এক্সাম সেন্টারে। বাট পরীক্ষাটা শুরু হওয়ার কথা থাকে 1টা থেকে, কিন্তু 1টা মানে এখানে 1টা থেকে শুরু হবে এরকম না, 1:10ও হতে পারে, 1:15 হতে পারে। আর হচ্ছে যেহেতু প্রথমে হয় লিসনিং টেস্ট, সো লিসনিং এর কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। আর এখানে ফিক্সড কোনো টাইম নেই। ওই যে বললাম 1:10ও হতে পারে, 1:20ও হতে পারে। সেখানে আপনার ইনস্ট্রাকশন যেটা দেয়া থাকবে, স্পিকার আপনাকে মাইক্রোফোনের থেকে যেভাবে বলা হবে যে কয় মিনিট আছে, ওইটাই আপনার টাইম টাইম হচ্ছে ডিটারমাইন করবে যে আর কয় মিনিট আছে। আর লিসনিং এর জন্য শেষে 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা ক্লাস হবে। আজকে জাস্ট ওরিয়েন্টেশন জন্য এই কথাগুলো বলতেছি, ওরিয়েন্টেশনের পরে এই ইনফরমেশন গুলো লাগবে না। আমি চাই না কারো ইনফরমেশন গ্যাপ থাকুক, এর জন্য কথাগুলো বলা। সো আপনি হচ্ছে প্রথমে হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এই পরীক্ষাটা দিবেন, অথবা আপনার স্পিকিং টেস্টটা অন্য কোনো দিনে হবে। এই লিসনিং, রিডিং, রাইটিং এর আগেও হতে পারে, অথবা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এর পরেও আপনি স্পিকিং টেস্টটা দিতে পারেন। আমাদের সময়, আমি যখন 4 বছর আগে এক্সাম দিয়েছিলাম, তখন আমাদের সময় হচ্ছে এভাবে সিলেক্ট করা যেত না, ফিক্সড করে হচ্ছে কখন পরীক্ষা পড়বে আমরা নিজেরাও জানতাম না। মেইল আসতো, আমাদের সবসময় মেইল চেক করার উপর থাকা লাগতো। আগেও পরীক্ষা হতে পারে, পরেও পরীক্ষা হতে পারে। মানে হচ্ছে ধরেন আপনি ডেট নিলেন হচ্ছে 21 তারিখ, এখন স্পিকিং টেস্টটা 18 তারিখে হতে পারে, 19 তারিখে হতে পারে, 20 তারিখে হতে পারে, অথবা হচ্ছে আপনার 21 তারিখের পরেও হতে পারে। এটা হচ্ছে মেইল আসবে। আর যখন আপনি এক্সাম সেন্টারে যাবেন, তখন আপনাকে হচ্ছে আপনার ছবি তোলা হবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এগুলো খুব স্বাভাবিক একটা প্রসেস। ওখানে ইনস্ট্রাক্টররা থাকে, ওরা হচ্ছে আপনাকে বলে দিবে। তাহলে হচ্ছে এই খুবই সহজ একটা প্রসেস, আহামরি একদম কিচ্ছু না। জাস্ট পাসপোর্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করবেন, 18,750 টাকা লাগবে বাংলাদেশে। আর এটার সমপরিমাণ অন্য অন্য দেশে হচ্ছে একটু নেটে দেখে নেবেন। আর আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এখন আপনি আইডিপির মাধ্যমে পরীক্ষা দেন আর ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা দেন। যারা পেপার বেসড এক্সাম দিবেন তাদের রেজাল্ট আসবে 13 ডেজ, সো 13 দিন পরে হচ্ছে আপনার রেজাল্টটা দেওয়া হবে। এবং এই 13 দিনের 2-1 দিনের মাথায় আপনাকে হচ্ছে এই আইএলটিএস এর সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। ওকে, এখন আসুন আমরা হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নেব, বা আমাদের প্রিপারেশনের লেভেলটা কি হবে, আমাদের লেভেলটা কেমন, আমরা কে কোন লেভেলে আছি, আর আমাদের প্রিপারেশনটা শুরু করব কিভাবে। আইএলটিএস এর সবচেয়ে বেশি প্রবলেম মানুষ যেটাতে ফেস করে সেটা হচ্ছে রিডিং পার্ট। রিডিং, সবাই একটু কাইন্ডলি লিখে রাখুন, রিডিং এর ডেভেলপমেন্টটা বা একটু স্লো হয়। লিখে রাখুন যে রিডিং এর ডেভেলপমেন্টটা একটু স্লো হয়। দেখুন, রিডিং নিয়ে আমি হচ্ছে ফাইনাল কথা বলতেছি, এর আগে আমি অন্যান্য মডিউল নিয়ে কথা বলি। যেমন ধরেন স্পিকিং পার্টটা, আপনার লেভেল যাই হোক না কেন, এই মুহূর্তে যদি আপনাকে হচ্ছে ইংলিশের কিছু কোশ্চেন ধরা হয়, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, কিছু বেসিক কথা আপনারা অবশ্যই বলতে পারবেন। সো আইএলটিএস স্পিকিং এর হচ্ছে ওই যে বললাম অন্য কোনো একটা দিনে স্পিকিং পরীক্ষাটা হবে। সো 11 to 14 মিনিটস, 11 to 14 মিনিটস এর এক্সামটা হবে। এর মধ্যে হচ্ছে 3টা পার্ট থাকে। আমরা এখানে কিভাবে প্রিপারেশন নিব, আমরা হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি, এরপর স্পিকিং এর যখন পরীক্ষা ক্লাসগুলো হবে তখন তো ডিটেলস আমরা বলবো। স্পিকিং এ হচ্ছে 11 to 14 মিনিটস এর এক্সামটা হবে। এখানে 3টা পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2 আর হচ্ছে পার্ট 3। মনে রাখবেন পার্ট 1 এ সবসময় বেসিক কোশ্চেন গুলো করা হবে। এই কোশ্চেনটা অবশ্যই করা হবে ওপেন কোশ্চেন, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, খুবই বেসিক কোশ্চেন। সো আমরা আপনাকে সর্বপ্রথম যে কাজটা করাবো সেটা হচ্ছে 10টা কোশ্চেন আমরা আপনাকে স্যাম্পল লিখে দেব। 10টা কোশ্চেন আপনাকে হচ্ছে স্যাম্পল লিখে দেব, আপনি আপনার মতো করে এই কোশ্চেনের আনসার গুলো লিখবেন। দেখুন, এই যে পার্সোনাল কোশ্চেন, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি কিসে পড়াশোনা করেন, আপনি কোন জবটা করেন, আপনি এই জবটা আপনি পছন্দ করেন কি করেন না, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি করতে চান ইন ফিউচার, অথবা আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে আপনি কি করতে চান। 100% আপনার নিজস্ব কথাগুলো আপনি প্রথমে খাতায় লিখবেন। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি প্রথমে খাতায় লিখবেন। যখন আপনি প্রথমে খাতায় লিখবেন, লেখার পরে তারপরে আপনি এটাকে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন, বলাটা প্র্যাকটিস করবেন। আমি আপনাকে বলছি না যে আপনি আইএলটিএস এর স্পিকিং এর আনসার গুলো নিজে নিজে বানান। প্রথমে আপনি নিজে নিজে বানাতে যাবেন না,
আমরা আপনাকে 10টা কোশ্চেনের স্যাম্পল লিখে দেব, ওটা দেখে দেখে আপনার নিজস্ব আনসারগুলো আপনি খাতায় লিখবেন। এটা হচ্ছে স্পিকিং এর জন্য 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই কিছু কমন কোশ্চেন সবসময় এসে থাকে। ধরুন আপনাকে হচ্ছে বলা হবে যে হোয়াট সর্ট অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। সো আপনার পার্সোনাল বা হচ্ছে কি বিষয়টা আপনার ভালো লাগে, আপনি ট্রাভেলিং করতে পছন্দ করেন কিনা, আপনার শপিং ভালো লাগে কিনা, একদম আপনার সম্পর্কে আপনি কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা খারাপ লাগে। সো এই টাইপসের আমরা কমন কিছু কোশ্চেন লিখে দেব, যেটা হচ্ছে 40টা কোশ্চেন আমরা অলরেডি রেডি করে রেখেছি। আপনাদেরকে সেই 40টা কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আর ক্লাস করানো হবে। পার্ট 1 ক্লাস যখন হবে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট আইডিয়া দিচ্ছি আর প্রত্যেকটা টপিক সম্পর্কে কিঞ্চিত ধারণা দিচ্ছি যে আমাদের প্ল্যানটা কি, আপনি কিভাবে হচ্ছে সামনে আগাবেন বা এখন থেকে আপনি কিভাবে প্রিপারেশনটা শুরু করবেন। সো এই যে দেখুন, প্রথমে আপনাকে 10টা কমন কোশ্চেন দেওয়া হলো, আপনি সেটা লিখে রাখবেন নিজের মতো করে, যেহেতু এটা আপনার পার্সোনাল কোশ্চেন। পরে হচ্ছে আরো 40টা কোশ্চেন আমরা দেব। দেখুন আমার সোজা সাপটা কথা, এই 10টা কোশ্চেন যে আপনি হচ্ছে দেখে দেখে লিখলেন বা একটু রিসার্চ করে লিখলেন, এরপরে যখন আপনাকে 40টা কোশ্চেন দেওয়া হবে কমন কোশ্চেন, এবং কিছু কমন লিঙ্কিং ওয়ার্ড দেওয়া হবে, কমন কিছু লাইন দেওয়া হবে, যে লাইনগুলো আপনি সবসময় বলতে পারবেন। আপনার ফার্স্ট কাজটা হচ্ছে এই পার্ট 1 এর 10টা কোশ্চেন নিজের মতো করে আপনি এমন ভাবে প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে হোক, সেটা আপনার কথাগুলো রেকর্ড করে হোক, আপনার কথাগুলো ভিডিও করে হোক, আপনার কথাগুলো রেকর্ড করে ভিডিও করে এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে এট লিস্ট এই 10টা কোশ্চেনের আনসার আপনি 9 ব্যান্ড লেভেলের মতো করে বলতে পারেন। ভাই এগুলো একদম কমন কোশ্চেন। সো এইটা যদি আপনি 9 ব্যান্ড লেভেলের মতো করে বলতে পারেন, এরপরে যদি আরো 40টা কোশ্চেন, জাস্ট 40টা কোশ্চেন আপনাকে দেওয়া হবে, এটা যদি আপনি এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে হচ্ছে 9 ব্যান্ড লেভেলের মতো করে বলতে পারেন। আপনি প্রথমে কি করবেন, প্রথমে হচ্ছে এই 10টা কোশ্চেন আপনি লিটল বিট আপনি মেমোরাইজ করবেন, মুখস্থ করবেন। মুখস্থ মানে মুখস্থ না, মুখস্থ মানে হচ্ছে এরকম যে আপনি করবেন মুখস্থ, বলবেন ন্যাচারালি। এই যে যেমন ধরেন যারা এই যে মুভি টুভি করে বা গানা বাজনা করে, সিনেমা করে, নাটক ফাটক করে, এরা যে এত বড় বড় ডায়লগ দেয়, এত বড় বড় ডায়লগ কি আপনি মনে করেন যে একদম ভিতর থেকে ন্যাচারালি যা যা তার মনে আসে তাই বলে দেয়, নাকি ডিরেক্টর ঠিক করে দেয়? সেখানে তো ডিরেক্টর ঠিক করে দেয়, বিশাল বড় বড় লাইন বিভিন্ন টোনে বলে, বিভিন্ন ভঙ্গিতে বলে। ঠিক একই রকম ভাবে আমাদের এই 10টা কোশ্চেনের আনসার আমরা বলবো ন্যাচারালি, কিন্তু করব মুখস্থ। মুখস্থ করার পরে ন্যাচারালি বলার ট্রাই করব। দেখুন আমরা আমাদের পরীক্ষাটা কেন খারাপ হয় বা আমরা কিভাবে সঠিক প্রিপারেশনটা নিতে পারি না, আমরা স্পিকিং এর জন্য বা রাইটিং এর জন্য নিজে নিজেই প্রথমে সেন্টেন্স বানানোর ট্রাই করি। হ্যাঁ, আমাদের সামনে 2-3 মাস 4 মাস পর এক্সাম, আমাদের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস এ ভালো করা। আপনি এই মুহূর্তে যদি দেশের বাইরে যান, সেটা ইংলিশ স্পিকিং কান্ট্রি হোক বা যে কোনো দেশে যান, আপনি ইংলিশ খুব ভালো মতো স্বাচ্ছন্দ্যে বলে ভালো করতে পারবেন, এটা প্র্যাকটিক্যালি কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এটা একটা আইএলটিএস এর এক্সাম, এখানে আপনাকে শো করতে হবে যে আপনি অ্যাডভান্স গ্রামার পারেন, আপনি অ্যাডভান্স ভোকাবুলারি পারেন। আপনাকে হচ্ছে ওইভাবে একটু প্রিপারেশনটা নিতে হবে। আপনাকে আমি বলছি না যে আপনি নিজে নিজে সেন্টেন্স প্রথমেই হচ্ছে তৈরি করেন, নিজে নিজে সেন্টেন্স বানান, নট নেসেসারি। আপনি যখন এই 10টা কোশ্চেনের আনসার মুখস্থ করে ন্যাচারালি বলবেন, 40টা কোশ্চেনের আনসার মুখস্থ করে ন্যাচারালি বলবেন, এরপর আস্তে আস্তে আশা করা যায় যে 41 নম্বর কোশ্চেনের আনসারটা আপনি নিজের মতো করে আগের কোশ্চেনের প্যাটার্ন গুলো ফলো করে, যে কিভাবে স্টার্ট করেছেন, কিভাবে লিঙ্কিং ওয়ার্ড গুলো বলেছেন, সেগুলো ব্যবহার করে আশা করা যায় যে 41 নম্বর কোশ্চেনের আনসারটা আপনি 9 ব্যান্ড লেভেলের না হোক, অ্যাট লিস্ট 7 ব্যান্ড লেভেলে আপনি বলতে পারবেন। সো এই জন্য আপনি 40টা কমন কোশ্চেন আমরা দিয়ে দেবো। এরপরে দেবো আমরা 60 কোশ্চেন দেবো, জাস্ট এটা দেখবেন। তারপরে হচ্ছে আপনি আশা করা যায় এইভাবে আপনি ফ্লুয়েন্ট হবেন। ভাই 10টা কোশ্চেন মুখস্থ করতে বলতেছি, কাইন্ডলি কেউ হচ্ছে এটা থেকে মানে নেগেটিভলি নেবেন না, এটা একটু পজিটিভলি নেওয়ার ট্রাই করেন যে এই 10টা কোশ্চেন 40টা কোশ্চেনের মাধ্যমে আমাদের মুখের জড়তাটা যেন কাটে। এই 60টা কমন কোশ্চেনের মাধ্যমে আমাদের মুখের জড়তাটা যেন কাটে। অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আমার মুখ দিয়ে তো কথাই বের হয় না, আমার রিকোয়ারমেন্ট 6.5, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 6, সো এটাকে মিনিমাম আমাকে পাইতেই হবে, তাহলে ভাই আমি কেমনে প্রিপারেশন নেব? সো ভাই আপনার 2 মাস পর পরীক্ষা, আপনার আইএলটিএস এ ভালো করেন, আর আপনার যে ন্যাচারালি বা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যারা থাকে বা নেটিভ স্পিকার যারা, এদের মতো আমাদের হচ্ছে
2-4 বছরেও হয়তো কঠিন হয়ে যাবে। এটা আমার কথা না, এটা হচ্ছে বিশেষজ্ঞদের কথা। সো আমরা ট্রাই করি মানে এখন শুধুমাত্র যে আইএলস এ কেমনে ভালো করা যায়। এরপর হচ্ছে পার্ট 2 তে একটা কিউ কার্ড থাকে, একটা কিউ কার্ড এবং হচ্ছে 3টা কোশ্চেন। সেখান থেকে আপনাকে 1 মিনিট প্রিপারেশন নিতে, 1 মিনিটের জন্য প্রিপারেশন নিতে বলা হবে, মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে। সো এর জন্য আমরা কি করব, কমন একটা স্ট্রাকচার দিয়ে দেবো। সবাই একটু কাইন্ডলি লিখে রাখেন যে আমাদের প্রিপারেশনটা কেমন হবে। পার্ট 2 এর জন্য 10টা কমন কিউ কার্ড দিয়ে দেবো এবং হচ্ছে আপনার কমন কিছু স্ট্রাকচার দিয়ে দেবো, কমন কিছু গ্রামার দিয়ে দেবো। ভাই আপনার দুনিয়ার সকল অ্যাডভান্স গ্রামার জানার দরকার নেই, আপনার শুধুমাত্র 10-12টা অ্যাডভান্স গ্রামার শিখেন, এর মধ্যে আপনি 5-7টা পরীক্ষায় একটু ব্যবহার করেন, ইমপ্লিমেন্ট করেন। আপনি দুনিয়ার অনেক গ্রামার শিখলেন, অনেক কিছু জানলেন, পরীক্ষার পরে বললেন হায় আল্লাহ আমার তো হচ্ছে এত এত গ্রামার শিখলাম কিছুই তো করতে পারলাম না, তাহলে তো কোনো লাভ হলো না। আপনি গ্রামার শেখেন 10-12টা, কিন্তু ইমপ্লিমেন্ট করেন 5-7টা, এনাফ গ্রামারের জন্য। সো আইএলটিএস স্পিকিং এর 4টা মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আমরা স্পিকিং ক্লাসে দেখাবো। আজকে জাস্ট আমরা বলতেছি কিভাবে প্রিপারেশনটা আপনি নেবেন। সো 10টা কিউ কার্ড দিয়ে দেবো, এখানেও তাই। আপনি হচ্ছে করবেন মুখস্থ, বলবেন ন্যাচারালি, আর একই গ্রামার বারবার ইউজ করা যায়। ইনশাআল্লাহ স্পিকিং এর ক্লাসে যে কথাগুলো বলতেছি আপনি একটু কথাগুলো মিলাই নিয়েন, যে হচ্ছে স্ট্রাকচার দিয়ে আপনি বলতে পারবেন কি পারবেন না। আমি অনেক স্টুডেন্টকে দেখি যারা হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা দেয়, হুটহাট হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলে। 10টা কিউ কার্ড কেন, 4-5টা কিউ কার্ডও সে বাসায় 6 ব্যান্ড লেভেলে, 7 ব্যান্ড লেভেলে তার প্রিপারেশনটা থাকে না। আপনি নিজেই চিন্তা করে দেখুন, যে আল্লাহর বান্দার হচ্ছে 7টা মানে 1-2-3টা কোশ্চেনেরই 7 ব্যান্ড লেভেলের প্রিপারেশন থাকে না, সে কিভাবে বাসায় যেখানে সে মানে 6 ব্যান্ড লেভেলের প্রিপারেশন থাকে না, সেখানে কিভাবে পরীক্ষায় সে 6.5 পাবে। সো অ্যাটলিস্ট এগুলো স্যাম্পল হিসাবে বলছি। এরপর পার্ট 3-তে আমাদের হচ্ছে বাছাই করা, অ্যাডভান্স কিছু বাছাই করা কোশ্চেন রয়েছে, যেগুলো হচ্ছে আমরা মানে মোটামুটি সকল কোশ্চেন ক্রাইটেরিয়া সকল কিছুর দিকে যায়, আইএলটিএস যেগুলো বেশি এসে থাকে এই টাইপসের আমরা 30টা কোশ্চেন আপনাদেরকে দিব। এবং পার্ট 3-তে কিছু কমন টেকনিক রয়েছে, যে আপনার কথা কখনো আটকাবেন না, মানে কথা আপনি বলতেই থাকবেন ইনশাআল্লাহ, আপনার কথা কখনো আটকাবে না। সো এই 30টা কোশ্চেন হচ্ছে আপনি ওই একই কথা আপনি করবেন মুখস্থ, বলবেন ন্যাচারাল। সো একই জিনিস যখন বারবার আপনি প্র্যাকটিস করবেন, বলবেন, শুনবেন। এরপর হচ্ছে আমাদের এখানে আমাদের শামীম আল মামুন ভাই, আমাদের চেয়ারম্যান আইএলটিএস স্কুল বিডি, উনি এই সমস্ত বিষয় দেখে থাকেন, যে আইএলটিএস এর স্পিকিং এর জন্য স্পিকিং পার্টনার, তারপর কার লেভেল কিরকম হচ্ছে, তারপরে হচ্ছে 10টা কোশ্চেন যে আমরা পড়াবো, এটা আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিসের জন্য আর একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনাদের হচ্ছে পড়াগুলো সাবমিট করতে হবে। কিউ কার্ডের জন্য তাই, আবার হচ্ছে পার্ট 3-তেও ওভারঅল আমাদেরকে জিনিসগুলো হচ্ছে এভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তাহলে দেখুন, আপনি পার্ট 1 এর জন্য 10টা কোশ্চেন, 40টা কোশ্চেন, 60টা কোশ্চেন। এরপর পার্ট 2-তে হচ্ছে 10টা কিউ কার্ড। আশা করা যায় যে এভাবে আপনি যদি কমন কোশ্চেনের আনসারগুলো প্রিপারেশন নিয়ে রাখেন, আশা করা যায় আপনার মুখের জড়তাটা কাটবে। এখন দেখুন, এই সবগুলো কোশ্চেনের প্রিপারেশনটা যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনি নিজের মতো করে বানানোর জন্য ট্রাই করবেন। আশা করা যায় যে আর সমস্যা হবে না। আর হচ্ছে যেটা বললাম যে 10-12টা গ্রামার শিখবেন আর 5-7টা ইমপ্লিমেন্ট করবেন। এই জন্য আমরা যে লেভেলেরই হই না কেন, ট্রাই করেন একদম বেসিক থেকে শুরু করার। এই জন্য আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের যে 10টা বেসিক আর অ্যাডভান্স গ্রামারের ক্লাস লেকচার শিট আর ক্লাস রেকর্ড, আপনার এটা হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট। দেখুন এখানে আমাদের প্রথম হচ্ছে টেন্স রয়েছে, কন্ডিশনাল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এরপর হচ্ছে মোট কথা আইএলটিএস এর লিঙ্কিং ওয়ার্ড, প্যারাফ্রেজ কিভাবে করতে হয়। মোট কথা আইএলটিএস এর জন্য যে অ্যাডভান্স গ্রামার গুলো লাগে সেগুলো হচ্ছে আপনি একটু শেখেন। এখানে টেন্স মানে শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তা না। আইএলটিএস এ আপনি একটু অ্যাডভান্স ওয়েতে ইউজ করবেন, যে কিভাবে ভিন্ন টাইপসের দুটো টেন্সকে কনজাংশন যুক্ত করে একভাবে ইউজ করা যায়। এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে কখনো পাস্ট বলতে হবে, কখনো ফিউচার বলতে হবে, এগুলোর কম্বিনেশন। সো আপনি একদম বেসিক থেকে শুরু করেন, আপনি যে লেভেলেরই হন না কেন। আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে যে 10টা বেসিক এন্ড অ্যাডভান্স গ্রামার ক্লাস লেকচার আর হচ্ছে ক্লাস রেকর্ড। সো আমাদের এখানে যারা হচ্ছে অলরেডি অনেকেই পেয়ে গেছেন,
তারপরে হচ্ছে আমরা আমাদের গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে পড়াশোনাটা করবেন, এটা আপনার এই যে 10টা বেসিক আর অ্যাডভান্স গ্রামারের ক্লাস লেকচার শিটটা, এই শিটটা একটু কাইন্ডলি প্রিন্ট করবেন। শিটগুলো খুব গোছালো ভাবে দেওয়া আছে, যে 1 নাম্বার লেকচার শিট আর 1 নাম্বার ক্লাস রেকর্ড। আপনি শিটটা হচ্ছে দেখবেন, প্রিন্ট করে দেখবেন, আর ক্লাস রেকর্ডটা শুনবেন। আশা করা যায়, বিলিভ মি, এর আগে আমাদের অসংখ্য স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা নিজেরাও পড়িয়েছি, অনেকে নিজে নিজে পড়েছে, তাদের হচ্ছে বেসিকের প্রবলেমটা দূর হয়েছে। আর আমাদের ক্লাসে তো এটার আবার রিভাইজ হবে। সো এই 10টা বেসিক এন্ড অ্যাডভান্স গ্রামারের ক্লাস লেকচার শিট আর ক্লাস রেকর্ডটা যদি দেখেন, আপনার এই প্রবলেমটা সলভ হচ্ছে। সো মানে হচ্ছে বেসিকের প্রবলেমটা। আর এটা যে শুধু স্পিকিং এর জন্য লাগবে তা না, সেম জিনিসটা আপনার রাইটিং এও কাজে লাগবে। আরেকটা জিনিস, আমরা হচ্ছে কমন কিছু ভোকাবুলারি দিচ্ছি, এটা খুব বেশি না। আইএলস এর জন্য শুধুমাত্র যেটা লাগে ততটুকু আমরা দেব। কিছু কমন প্রিপোজিশন, কিছু কমন ফ্রেজ, তারপরে হচ্ছে যে গ্রুপ ভার্ব, এগুলো আমরা দিচ্ছি। কাইন্ডলি আপনি এই স্পিকিং এর এই ভোকাবুলারি গুলো, খুব বেশি না, 70-80টা ভোকাবুলারি আপনি ঠাডা মুখস্থ করবেন। দেখুন ভাইয়া, আপনার যদি ওই রকম ডিটারমিনেশন থাকে, আপনি যে যে লেভেলেই হন না কেন, আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট দেখি তারা হচ্ছে কেবল এইচএসসি পাস, কিন্তু তারা হচ্ছে 6.5, 7, ইভেন আমাদের এক স্টুডেন্ট 7.5, মানে এইচএসসির পরে সাধারণত এত ভালো রেজাল্ট খুব কম দেখা যায়। মানে বাংলা মিডিয়াম থেকে, ইংলিশ মিডিয়াম থেকে কিছু স্টুডেন্ট ছিল, তারা ভালো করেছে, 8 পর্যন্ত পেয়েছে। বাট হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আমাদের স্টুডেন্ট হচ্ছে এই এইচএসসির পরে অনেকে ভালো করে। কেন ভালো করে? কারণ তাদের সেই ডিটারমিনেশনটা থাকে। আমরা যেভাবে বলি ওইভাবে হচ্ছে তারা পড়াশোনা করে এবং হচ্ছে ভালো একটা স্কোর করে। বিলিভ মি, এইভাবে যদি আপনি এই 40টা কোশ্চেন, 60টা কোশ্চেন, 10টা কিওয়ার্ড আর 30টা কোশ্চেন আপনি ভালো মতো প্রিপারেশন নিতে পারেন, এগুলাই। এরপরে হচ্ছে আপনি যে কোনো বই দেখে হোক বা ইন্টারনেট দেখে হোক, রিডিং পড়েন যে কোশ্চেন কিরকম আসে আর আনসার কিভাবে দেওয়া যায়। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে গ্যারান্টি দেওয়া যায় যে স্পিকিং এ মিনিমাম আপনি 6.5 পাবেন, মিনিমাম। আর আপনার লেভেল অনুসারে বা আপনার প্রিভিয়াস যে বেসিক কতটুকু রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি আরো ভালো স্কোরও পেতে পারেন। এই হচ্ছে আমাদের স্পিকিং এর প্রিপারেশন। এরপরে আসুন রাইটিংটা। দেখুন, রাইটিং এর হচ্ছে আমরা প্রথমেই কি করি, রাইটিং এর প্রথমেই আমরা লেখা শুরু করে দিই। আরে বাবা, তুমি তো রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া জানো না, তুমি তো রাইটিং এর হচ্ছে কয়টা টাইপস আছে সেটাই তুমি জানো না। সো তুমি যদি মার্কিং ক্রাইটেরিয়া না জানো, কয়টা টাইপস আসে, কিভাবে লিখতে হয়, কয়টা প্যারাগ্রাফ থাকে, কোন কোন ভাবে এক্সামিনার কিভাবে চায়, মানে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এক্সামিনার যেভাবে চায় ওইভাবে লিখতে হবে। সো এইরকম স্টেপ বাই স্টেপ আপনি একটু জানার পরে, গ্রামার গুলো দেখার পরে, মার্কিং ক্রাইটেরিয়া গুলো বোঝার পরে আপনি লেখা শুরু করুন। আপনি আগেই হচ্ছে লেখা শুরু করে দিলেন, মক টেস্ট দিলেন, ভাই আমার রাইটিং এ ভালো না, আমি 5 এর বেশি পাই না। সো আগে লিখেন না, আগে হচ্ছে এই বিষয়গুলো শিখেন, একটু চর্চা করেন। আমরা রাইটিং টাস্ক 2 এর জন্য যেটা করে থাকি, যে 30টা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন আমাদের এখান থেকে আমরা দিয়ে দেব। আর হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া, এগুলো ফার্স্ট ক্লাসে, রাইটিং এর ফার্স্ট ক্লাসে আমরা ইনশাআল্লাহ A to Z ডিসকাস করব। অলরেডি হচ্ছে যারা এর আগে ক্লাস করেছে বা ইয়ে করেছে, আমরা হচ্ছে তারা তো এইভাবে আমরা পড়িয়েছি, আলহামদুলিল্লাহ অনেকে ভালো করেছে এবং হচ্ছে তারা কনফিডেন্স পাচ্ছে। সো আপনি হচ্ছে প্রথমে যখন একটা স্যাম্পল দেখবেন এবং স্যাম্পল দেখে প্রিপারেশন নেবেন, আমাদের হচ্ছে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। তাহলে আমরা কি করব, মার্কিং ক্রাইটেরিয়া, কমন বা বেসিক জিনিসগুলো বোঝার পরে 30টা কোশ্চেন এবং স্যাম্পল আনসার আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব। আপনি এই 30টা কোশ্চেন, নট নেসেসারি যে আমাদেরটাই হচ্ছে আপনার হচ্ছে এইটাই দেখলেই হবে, এছাড়া অন্যান্য যে কোনো কোশ্চেন হচ্ছে আপনার বই থেকে, রাসেল মিসেলের বই থেকে হোক, অথবা হচ্ছে আপনার নেট থেকে হোক, অথবা মাক্কারের বই থেকে হোক, অথবা রাইটিং এর এরকম অসংখ্য বই আছে, সাইমন্সের বই থেকে হোক, আর আমরা এগুলোর সফট কপি দিয়ে দিচ্ছি, রাসেল মিসেল, সাইমন্স, তারপর হচ্ছে আরো কিছু সফট কপি দিয়ে দিচ্ছি রাইটিং এর। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি প্রপার বিষয়গুলো না জানার আগে নিজেই লেখা শুরু করিয়েন না। আগে হচ্ছে আপনি গ্রামার গুলো চর্চা করেন, কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করার ট্রাই করেন, যে ভোকাবুলারি কিভাবে ভিন্নতা আনতে হয়, এগুলো আমরা রাইটিং এর ক্লাসে দেখাবো। আর হচ্ছে তারপরে আপনি, আমি যদি হচ্ছে কোয়ান্টিটেটিভ দিয়ে বলি, সংখ্যা দিয়ে বলি, আপনি মিনিমাম যদি 7 এনশিওর করতে চান ইনশাল্লাহ 100%, তাহলে হচ্ছে মিনিমাম
মিনিমাম হচ্ছে আপনি 30টা কোশ্চেন, মিনিমাম 30টা কোশ্চেন হাতে কলমে লিখবেন। ভাই রাইটিং টাস্ক 2 এর 5টা টাইপস আছে। টাইপস গুলো নিয়ে আমরা রাইটিং এর ক্লাসে ডিসকাস করব, এখন আমি কলে ওয়ার বৃদ্ধি করছি না। 5টা টাইপস রয়েছে, প্রত্যেকটা টাইপসের আপনি 6টা করে লিখবেন, 6টা করে কোশ্চেন আপনি খাতায় লিখবেন। এখন কোন খাতায় লিখবেন? আপনি আপনার ঘরের খাতায় লিখবেন। আপনি কি করবেন, রাইটিং এর যে মেইন পরীক্ষায় যে স্যাম্পল আনসার শিট রয়েছে সেখানে আপনি লিখবেন। আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই যে রাইটিং টাস্ক 2 এর জন্য 30টা কোশ্চেন যে আপনি লিখবেন, মানে আন্দাজে এমনি একটা ভাবে প্রিপারেশন নেন, একটু গোছালো ভাবে প্রিপারেশন নেন ভাই। আপনারা তো সবাই নিজের মোটিভেশনই আসছেন, আপনিও যদি এভাবে একটু প্রিপারেশন নেন গোছানো ওয়েতে, ইনশাল্লাহ আপনিও পাবেন। সো আপনি ফার্স্ট, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি যে 30টা কোশ্চেন হাতে কলমে লেখার আগে কেউ ফাইনাল পরীক্ষা দিবেন না, একটু লিখে রাখেন। টাস্ক 2 এর জন্য 30টা কোশ্চেন লিখবেন কোথায়? সেটা হচ্ছে ওই যে স্যাম্পল আনসার শিট যেটা আমরা দিয়েছি মেইন গ্রুপে, ওখানে হচ্ছে ওই স্যাম্পল আনসার শিটে আপনি লিখবেন। দরকার হলে প্রথমে আপনি দেখে দেখেই লেখেন, তারপরে হচ্ছে আপনি নিজের মতো করে লেখা শুরু করেন। আমাদের ক্লাসগুলো যখন হবে তারপরে হচ্ছে আপনি নিজের মতো করে লিখবেন। আর এই 30টা কোশ্চেন আনসার লেখার পরে প্রতিদিন 2-4-5টা রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আপনি হচ্ছে জাস্ট রিডিং করবেন, গল্পের বইয়ের মতো করে অথবা পেপারের মতো করে। যে রাইটিং টাস্ক 2 তে জাস্ট একটা লাইন থাকে বা দুটো লাইন থাকে, দুটো লাইন থেকে কিভাবে আপনাকে 250টা ওয়ার্ড লিখতে হয়, 300টা ওয়ার্ড লিখতে হয়। তাহলে এইভাবে আপনি যখন রিডিং করবেন আপনার ব্যাপক আইডিয়া হবে। এই আইডিয়াটা হওয়ার পরে এরপরে হচ্ছে আপনি নিজের মতো করে লেখা শুরু করেন। আপনি কি করেন, শুরুতেই হচ্ছে লেখা শুরু করেন ধরতক্তা মার পেরে, যে কি আছে রে, আমি তো পারি। এইসব অনেক সময় হয় কি যে এইসব রাইটিং টাস্ক বা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আপনি যখন একদম মানে হচ্ছে অনেক মানে রিসার্চ করে পড়তে যান, মনে হয় আরে আমি তো এগুলো পারি, এই কত শিখলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টেন্স এগুলো আমি সবই পারি, মানে পড়তে গেলে মনে হয় পারি, আবার না পড়লে আবার মার্কস ওঠে না, মার্কস পারে না। আমরা যখন স্পিকিং এর মক টেস্ট নিয়েছি অফলাইনে বা হচ্ছে যখন মক টেস্ট নেই, দেখা যায় যে অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকেও দেখেছি যে টেন্সে ভুল করতেছে, কারণ কি প্র্যাকটিসের অভাব। সো আপনি আগে সমস্ত কিছু রিসার্চ করে তারপর আপনি লেখা শুরু করেন বা নিজের মতো করে লেখাটা শুরু করেন। আর রাইটিং টাস্ক 1 এর জন্য আমার হচ্ছে লেটারের আমার হচ্ছে কমন হচ্ছে টেমপ্লেট রয়েছে, স্ট্রাকচার রয়েছে। রাইটিং টাস্ক একাডেমিক যারা আছেন তাদের জন্য হচ্ছে 7টা টাইপস এর কমন হচ্ছে স্ট্রাকচার রয়েছে, এগুলো দেখে অবশ্যই আপনি ভালো করবেন। রাইটিং টাস্ক 2 এর চেয়ে রাইটিং টাস্ক 1টা অনেক সোজা, জিটি তো আরো সোজা, জাস্ট 3টা লেটার থাকে। ওই যে ছোটবেলা থেকে আমরা কত লেটার লিখে আসছি, এরকমই আমরা কমন স্ট্রাকচার আমার নিজের করা এগুলো যখন দিয়ে দেবেন সেগুলো পারবে। তো এই গেল স্পিকিং এন্ড রাইটিং। এখন আসুন ভাই লিসনিং এর ক্ষেত্রে। লিসনিং এর সেকশন 1 এবং হচ্ছে সেকশন 4, সেকশন 1 আর হচ্ছে সেকশন 4, এটাতে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, অলমোস্ট 100% ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে সেকশন 1 এবং সেকশন 4। সেকশন 1 এবং সেকশন 4 এখানে সেকশন 1টা অনেক সহজ হয়ে থাকে ভাই। এই যে দেখেন সেকশন 1টা বা লিসনিং এ হচ্ছে আপনাকে আপনার সামনে এরকম কোশ্চেন থাকবে যে রোড নাম্বার ইজ ড্যাশ, তাহলে রোড নাম্বার কত, রোড নাম্বার কত, আপনাকে এরকম একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আর ওই পাশে স্পিকার বা হচ্ছে এক্সামিনার হচ্ছে আপনার হেডফোনে যে শোনাবে যে কত নাম্বার রোডে আপনাকে যেতে হবে। সো আপনি শুনে শুনে এটা লিখবেন। সো এই জিনিসটা হচ্ছে এত সহজ না, একটু প্যারাফ্রেজ করা থাকে বা বিভিন্ন ওয়েতে ওয়ার্ডটা একটু ঘুরিয়ে বলা থাকে। সো যত ধরনের সিনোনিম আছে, প্যারাফ্রেজ আছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে যখন লিসনিং এর ক্লাস হবে আমরা ইনশাল্লাহ 100% সবগুলো বিষয় হচ্ছে বলবো। কিন্তু আপনি প্রথমে শুধুমাত্র ট্রাই করবেন সেকশন 1 এবং সেকশন 4, যেখানে 4টা সেকশন থাকে লিসনিং এর, প্রত্যেকটা সেকশনে 10টি করে কোশ্চেন থাকে। সো 40টা কোশ্চেনের হচ্ছে মার্কস হচ্ছে আপনার 40টা কোশ্চেন কারেক্ট হলে হচ্ছে 9, আর 30টা কোশ্চেন কারেক্ট হলে হচ্ছে 7। আর এইভাবে হচ্ছে ভাগ ভাগ করা আছে যে কয়টা কোশ্চেন কারেক্ট হলে কয়টা আনসার। তাহলে আমি এটা একটু শেয়ার করছি মেইন গ্রুপে যে লিসনিং এর কয়টা কোশ্চেন কারেক্ট হলে কয়টা আনসার, মানে আপনি কত জ্ঞান স্কোর পাবেন। এই যে দেখুন, আপনার যদি লিসনিং এর যদি 40টা কারেক্ট হয় বা 39টা কারেক্ট হয় আপনি পাবেন 9, যদি 37-38টা কারেক্ট হয় 8.5, 35-36 কারেক্ট হলে পাবেন 8, 33-34 7.5, 30-31-32
30 থেকে 32, মানে 30 অথবা 31 অথবা 32, যে কয়টাই হোক না কেন আপনি পাবেন হচ্ছে 7। আর 27, 28, 29 হলে পাবেন 6.5। 23, 24, 25, 26, মানে এই 40টা কোশ্চেনের মধ্যে 40টা হলে 9 পাবেন, আর যদি হচ্ছে 27টা হয় তাহলে পাবেন 6.5। আপনার যে রেঞ্জে থাকবেন সেই ব্যাংক স্কোরটা আপনি পাবেন। তাহলে এটা আমরা কিভাবে প্রিপারেশন নেব? প্রথমে আপনি যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে আপনি শুধুমাত্র সেকশন 1 আর সেকশন 4টা পড়বেন। এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, অধিকতর সহজ থাকে। সো অধিকতর সহজ যেহেতু থাকে, আমি বলতেছিলাম যে 4টা সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনে 10টি করে কোশ্চেন থাকে। 4টা সেকশন, প্রত্যেকটি সেকশনে 10টি করে কোশ্চেন। সো 10টি করে কোশ্চেনে টোটাল 40টা কোশ্চেন থাকবে। টোটাল 40টা কোশ্চেন। এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট হচ্ছে সেকশন 1 আর হচ্ছে সেকশন 4। আপনি এই লিসনিং এর সাথে ইউজ টু হওয়ার জন্য আপনি প্রথমে শুধুমাত্র ট্রাই করবেন সেকশন 1 আর সেকশন 4, যেখানে হচ্ছে আপনার 20টা কোশ্চেন থাকবে। সো এই 20টা কোশ্চেনের মধ্যে আপনি ট্রাই করবেন যে 20টাই কারেক্ট হওয়ার, বা দুই একটা যদি ভুল যায় হচ্ছে গেল, কিন্তু এটা এখান থেকে যেন কোনোভাবেই বেশি ভুল না যায়, অথবা হচ্ছে 20টাই যেন কারেক্ট হয়। এরপর সেকশন 3 যেটা, সেটা একটু কঠিন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এবং 3টা একটু বেশি কঠিন, 2টা ম্যাপ থাকে বা মোটামুটি সহজ থাকে। আপনি এই সেকশন 1 আর সেকশন 4 এই দুটা যেন আপনার কোনোভাবেই ভুল না যায়, এটা আপনি ট্রাই করেন। আর দেখেন আপনি লিসনিং এ 40টার মধ্যে কি আপনার 40টাই কারেক্ট হওয়ার দরকার আছে? 40টা কারেক্ট হলে আপনি পাবেন হচ্ছে 9। বিশ্বের মধ্যে এমন কোন ইউনিভার্সিটি নাই, দেশের বাইরে অথবা হচ্ছে আপনার ইমিগ্রেশনের জন্য হোক বা হচ্ছে একাডেমিকের জন্য হোক, লিসনিং আর স্পিকিং 100% সেম। যে আপনি একাডেমিক হন আর জিটি হন, এটা আমি আগেই বলেছি। বিশ্বের এমন কোন ইউনিভার্সিটি পাবেন না যেখানে আপনার 9 লাগে। সো আপনার হচ্ছে 40-এর মধ্যে 40টা কারেক্ট হলে ভালো, উই অ্যাপ্রিসিয়েট। বাট শুরুতে আমরা যেহেতু কেবল বিগিনার শুরু করছি, সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার 40টার মধ্যে 40টাই হতে হবে। আপনার 40টার মধ্যে যদি 30টা হয় তাও কিন্তু আপনি 7 পাচ্ছেন। 40টার মধ্যে 30টা হলে আপনি 7 পাচ্ছেন। কেবল আপনাকে দেখালাম লিসনিং এর স্কোরটা। এখানে আমি এই কথাটা যদি একটু উল্টায়া বলি যে ভাই 40টার মধ্যে 30টা হলে 7, তার মানে 40টার মধ্যে 10টা যদি ভুল হয় তাও কিন্তু আপনি 7 পাচ্ছেন। কথাটা উল্টায়া বললাম, 30টা হলে 7 আর 10টা যদি ভুল হয় তাও কিন্তু আপনি হচ্ছে 7 পাচ্ছেন। 10টা ভুল করার পারমিশন আপনার আছে, আপনার হচ্ছে যদি 7 পেতে চান। স্টিল আশা করা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট যারা 7 পেয়ে কিন্তু হচ্ছে তারা ওভারঅল খুশি, বা এটাই রিকোয়ারমেন্ট। প্রথমে আমি বলছি না যে 7 পেয়েই আপনি ক্ষান্ত হন, আপনি প্রথমে ট্রাই করেন যে 20টা কোশ্চেন যেটা সহজ সেটাতে যেন ভুল না হয়, তারপর 30টা পর্যন্ত পৌঁছান। এখানে পৌঁছার পরে তারপরে আপনি 35টা কারেক্ট করেন, তারপর 37টা কারেক্ট করেন, তারপরে 40টা কারেক্ট করেন। দেয়ার ইজ নো অসুবিধা। বাট দেয়ার ইজ অসুবিধা আপনি যদি প্রথমেই হচ্ছে চিন্তা করেন, আল্লাহ আমার তো 10টা কোশ্চেন ভুল হলো, আল্লাহ আমি তো এমসিকিউ পারি না, আল্লাহ আমি তো হচ্ছে এই পার্ট 3 এর কোশ্চেন গুলো বুঝতেছি না। ভাই আপনি স্টেপ বাই স্টেপ আগান। আপনি হচ্ছে সেকশন 1 আর সেকশন 4টা সহজ থাকে, এই 20টা কোশ্চেন কারেক্ট করেন। আপনি হচ্ছে এই যে স্পিকিং এর যে সহজ 10টা কোশ্চেন, এটা আগে আপনি মুখস্থ করেন। যে বেসিক গ্রামার এর অ্যাডভান্স গ্রামার আপনাকে বললাম, এটা আপনি শেষ করেন, তারপর আপনি কঠিনের দিকে যান। বাট আপনি প্রথমে সহজগুলো আগে শেষ করেন। এরপরে আপনি যদি রিডিং এর কথা বলেন, রিডিং এর ক্ষেত্রে সেম। রিডিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দেওয়া হয়েছে। সেখানেও রিডিং এর ক্ষেত্রেও যদি 30টা কোশ্চেন হয় তাহলে হচ্ছে আপনি 30টা কোশ্চেন যদি কারেক্ট হয় আপনি পাবেন 7। রিডিং এর ডেভেলপমেন্টটা স্লো হয়, আমি বারবার বলছি আপনাকে। আমি যেভাবে অতি দ্রুত ইনশাল্লাহ স্পিকিং আর রাইটিং এ যেভাবে ডেভেলপ করাতে পারবো, বা আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে আমরা হেল্প করতে পারি, অল্প সময়ে অনেক ভালো করা যায় স্পিকিং আর রাইটিং এ। বাট রিডিং এ একটু স্লো হয়, কারণ হচ্ছে এই যে ওভারঅল মিনিংটা বোঝা, ভোকাবুলারিটা বোঝা। আমাদের আইএলটিএস স্কুল পিডির নিজস্ব হচ্ছে 10 থেকে 17 হচ্ছে ভোকাবুলারি শীট রয়েছে। ভোকাবুলারি হচ্ছে আপনার 10 থেকে 17 সমস্ত প্যাসেজ, সমস্ত টেস্টে যত কঠিন কঠিন ভোকাবুলারি রয়েছে সেটা আছে। এছাড়া হচ্ছে ক্যামব্রিজ 14, 15, 16 তিনটা বইয়ে রিডিং এর সম্পূর্ণ যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলোর বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন, যেটা আমার নিজের লেখা, আমার ভাইয়ের সাথে ছিল, বড় ভাই। সো আমরা একসাথে লিখেছি। সো এটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দিয়ে দিচ্ছি। ক্যামব্রিজ একাডেমিক 14, 15, 16
এই তিনটা বইয়ের বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন 17 এর কাজটা আমরা করতেছি। সো আপনি যদি বুঝে বুঝে পড়েন আপনি ইনশাল্লাহ অবশ্যই ডেভেলপ করবেন। আর রিডিং এর ক্ষেত্রে দেখেন, রিডিং এর ক্ষেত্রে তিনটা প্যাসেজ থাকে। দেখেন আমরা হচ্ছে আইএলস পড়াশোনা করেছি, জিম্যাট পড়াশোনা করেছি, যেহেতু আমরা কমার্স স্টুডেন্ট ছিলাম জিআরইটা লাগে না, জিআরইটা বেশিরভাগ লাগে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য। সো কোশ্চেনের একটা প্যাটার্ন রয়েছে। আইএলস কোশ্চেন বা আমরা এসএসসি এইচএসসি এক্সাম দিয়েছি না, সেখানে দেখেন আপনার কিছু কোশ্চেন এমন ছিল যে সরাসরি ওই টেক্সট বইয়ের যে কিছু এমসিকিউ আছে বা টেক্সট বইয়ের কিছু কমন কোশ্চেন আনসার বা বিগত 2 4 5 বছরের কোশ্চেন পড়লেই মোটামুটি 40 50 60 পাওয়া যায়। সো আরেকটু যদি 70 পেতে চান তাহলে আরেকটু ডিপ পড়াশোনা করতে হবে। যদি 80 পেতে চান আরো হচ্ছে সমস্ত A to Z পড়াশোনা করতে হবে। আর যদি বোর্ড স্কলারশিপ করতে যান তাহলে এমন 2 4টা কোশ্চেন থাকবে যেটা খুবই কঠিন, যেটা স্টুডেন্টদের মধ্যে হচ্ছে বিভাজন সৃষ্টি করার জন্য। নেগেটিভলি নেবেন না, বিভাজন মানে হলো যে একজনকে ফার্স্ট একজনকে সেকেন্ড এইভাবে ক্রাইটেরিয়া করার জন্য হচ্ছে এই কঠিন কোশ্চেন গুলো করা হয়। সো আইএলটিএস এর কোশ্চেন ইজন্ট এ ডিফারেন্ট ওয়ান, এটা হচ্ছে ডিফারেন্ট কিছু না। এখানেও ইজি মিডিয়াম হার্ড এই তিনটা লেভেলে কোশ্চেন থাকবে। এর মধ্যে আপনার প্যাসেজ 1 যেটা অধিকতর সহজ রিডিং এর, ভাই আমি কথাগুলো বলছি কিন্তু রিডিং এর জন্য। প্যাসেজ 1 এ অলমোস্ট 100% টাইমস আপনার ফিলিং দ্য ব্লাঙ্কস আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন এটা থাকে। আর সেম কোশ্চেনটাই আপনার ফিলিং দ্য ব্লাঙ্কস আর ট্রু ফলস নট গিভেনটা প্যাসেজ 3 তে থাকে ইয়েস নো নট গিভেন, মানে যাহা লাও তাহাই কদু। এই ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন এটা অলমোস্ট সেম। সো আপনি যদি এই ফিলিং দ্য ব্লাঙ্কস আর ট্রু ফলস নট গিভেনটা ভালো মতো সলভ করেন দেখা যাবে এখান থেকে আপনি 20 থেকে 24টা কোশ্চেন কারেক্ট মানে কমন পাবেন এই টাইপস এর কোশ্চেন, 20 থেকে 24টা কোশ্চেন। এর সাথে যদি আপনি লিস্ট অফ হেডিংসটা দেখেন, লিস্ট অফ হেডিংস এটার সাথে লিস্ট অফ হেডিংস, তাহলে লিস্ট অফ হেডিংস এ আমাদের কমন কিছু টিপস ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে অবশ্যই আপনি 5 6টা কোশ্চেন থাকলে বা 7টা কোশ্চেন থাকলে মিনিমাম 60% 70% কোশ্চেন অবশ্যই আপনি ইনশাল্লাহ কারেক্ট করতে পারবেন। লিস্ট অফ হেডিংস, ফিলিং দ্য ব্লাঙ্কস ট্রু ফলস নট গিভেন এ থাকবে 20 থেকে 24টা কোশ্চেন, আর লিস্ট অফ হেডিংস মিলে টোটাল 30টা কোশ্চেন। টোটাল ধরেন 30টা কোশ্চেন এখান থেকে আসে। আর হচ্ছে আপনার অন্য অন্য কিছু কোশ্চেন থাকে যে কখনো থাকতেও পারে কখনো নাও থাকতে পারে। যেমন ধরুন হচ্ছে নেম ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, সেন্টেন্স এন্ডিং বা সেন্টেন্স ম্যাচিং। এরপর হচ্ছে এমসিকিউটাও সবসময় থাকে বাট এমসিকিউটা কঠিন হয়, এমসিকিউটা পেজেস 3 তে থাকে, এমসিকিউটা কঠিন হয়। সো আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো যে আপনি প্রথমে ফিলিং দ্য ব্লাঙ্কস পড়বেন, ট্রু ফলস নট গিভেন পড়বেন। এই দুটো কোশ্চেনে আপনি হচ্ছে বস হন। আমরা এই কোশ্চেন গুলোর উপর বেশি জোর দেব যাতে এই কোশ্চেন থেকেই যেহেতু 20 থেকে 24টা কোশ্চেন থাকছে প্যাসেজ 3 সহ, এখান থেকে যেন কোনোভাবেই আপনার ভুল না হয়। আপনি যদি প্রথমেই এমসিকিউ দেখেন নিশ্চিত আপনি ডরায় যাবেন। সো এই এমসিকিউ টাইপস এর কোশ্চেন গুলো টিচারদের মধ্যেও হচ্ছে অনেক সময় কনফিউশন থাকে, কারণ এমসিকিউ টাইপস এর কোশ্চেন গুলো আপনার ডেসিফার মর্ম উদ্ধার বা প্রপার মিনিং একদম না বুঝতে পারলে এগুলো আনসার করাটা খুবই কঠিন। কিন্তু ফিলিং দ্য ব্লাঙ্কস ট্রু ফলস নট গিভেন এর কিছু টিপস ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সহজে আনসার করতে পারবেন। আর হচ্ছে ওই যে বললাম যে আইএলটিএস এর কোশ্চেন প্যাটার্নটা এরকম যে কিছু কোশ্চেন থাকবে সহজ, কিছু কোশ্চেন থাকবে কঠিন, কিছু থাকবে হচ্ছে হার্ড বা 9 ব্যান্ড লেভেলে, ইজি মিডিয়াম আর হচ্ছে হার্ড, এই তিনটা টাইপস এর কোশ্চেন হয়। সো প্যাসেজ 1টা হচ্ছে ইজি লেভেলের কোশ্চেন, আর প্যাসেজ 2 প্যাসেজ 3 প্যাসেজ 3টা হচ্ছে সবসময় কঠিন হয়ে থাকে বা হার্ড লেভেলের হয়ে থাকে। তাহলে আপনি প্রথমে ফিলিং দ্য ব্লাঙ্কস ট্রু ফলস নট গিভেন দেখবেন। আপনি প্রথমে যখন আপনি প্রিপারেশন নেবেন আপনি ধরে নেবেন যে এমসিকিউ বা লিস্ট অফ হেডিংস, এইটা লিস্ট অফ হেডিংস তো পড়বেন বাট এমসিকিউ তারপর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, সেন্টেন্স এন্ডিং এগুলো ধরবেন যে এই কোশ্চেন গুলো প্রথমে চিন্তাই করবেন না, প্রথমে সহজগুলো শেষ করুন, একটা লেভেলে আগে আসেন, 20 25টা যেন এই কোশ্চেন গুলো হয়, তারপরে হচ্ছে আপনি কঠিন লেভেলে যান। দেখুন আমি যে বইয়ের লিস্ট গুলো দিচ্ছি বিশেষ করে ক্যামব্রিজের হচ্ছে 11 to 17, এইটা আপনি এই ক্যামব্রিজের এই বইটাই যথেষ্ট, বাট হচ্ছে আপনার খুব ভালো মতো বুঝে বুঝে সলভ করতে হবে। এই বুঝে বুঝে যদি সলভ করেন আশা করি আর প্রবলেমটা হবে না। দেখুন আমি হচ্ছে আপনাদের গ্রুপে অলরেডি শেয়ার করেছি, আর এটা আমি হচ্ছে ইয়েতেও দেখাচ্ছি। এটাই আমাদের ক্লাসের শেষ, কাইন্ডলি একটু সময় দিবেন।
ওকে, দেখুন এখানে আছে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দিয়ে দিয়েছি ক্যামব্রিজ জিটি অথবা একাডেমিক। আপনি যদি জিটি ক্যান্ডিডেট হন তাহলে জিটির বইগুলো কিনবেন, যদি একাডেমিক ক্যান্ডিডেটস হন তাহলে একাডেমিকের বইগুলো কিনবেন। 11 থেকে 17 এত আগের, এর আগেও 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, সেগুলো লাগবে না। চেষ্টা করবেন হোয়াইট প্রিন্ট কেনার। দোকানে যে বলবেন আপনি সিলেট বাড়ি হোক, চিটাগাং বাড়ি হোক বা ঢাকা বাড়ি হোক, যে যেখানেই থাকেন না কেন সেখানে কাছের লাইব্রেরি থেকে কিনে নেবেন। সো জিটি অথবা একাডেমিক এবং হোয়াইট প্রিন্ট পড়তে ভালো লাগবে। এরপর হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড। আপনার এইটা পড়তেই মোটামুটি কাভার হয়ে যায়, অফিসিয়াল গাইডটা অনেক সময় ধরাই হয় না। ওকে, এরপর হচ্ছে আইএলস রাইটিং ফাস্ট ফরওয়ার্ড। একাডেমিকের জন্য এই বইটা আপনি কিনতে পারেন, ফাস্ট ফরওয়ার্ড বাংলাদেশি একটা বই। আমার বইটা খুবই ভালো লাগছে, যদিও এই বইটার সাথে আমাদের পার্সোনালি কোনো সম্পর্ক নেই, আমরা কোনো মার্কেটিং করছি না, আমার কাছে ভালো লাগছে তাই। আপনি কিনলে কিনতে পারেন, না কিনলে নাও কিনতে পারেন। আর রাসেল মিসেলের বইটা, এই যে রাসেল মিসেল, এই বইটা আপনি হচ্ছে খুবই ভালো, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি ট্রাই করতে পারেন। সাইমন্স আইলস রাইটিং টাস্ক 1 টাস্ক 2 ওয়ার্কবুক, এই বইটা আপনি রাইটিং এর জন্য দেখতে পারেন। আর হচ্ছে আইলস স্পিকিং, আমাদের যে কমন বিষয়গুলো আমরা দেখাচ্ছি এটা আপনি দেখার পরে এখান থেকে আপনি জাস্ট রিডিং পড়বেন যে কোন টাইপসের কোশ্চেনের জন্য কেমন আনসারটা হয়। আইএলস স্পিকিং দ্য এসেনশিয়ালস, এরপর হচ্ছে মার্কার স্পিকিং লেটেস্ট ভার্সন। এটা আপনি হচ্ছে আমাদের এই যে রাসেল মিসেল রাইটিং টাস্ক 1 2, এটা সফট কপি আমাদের কাছে আছে, এটা আমরা এমনিতে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট হার্ড কপি পড়ে আমরা হচ্ছে বেশি অভ্যস্ত বা ভালো লাগে। সো রাসেল মিসেল বা এই বইটা আপনি হচ্ছে কিনে নিতে পারেন। মার্কার স্পিকিং এটা হচ্ছে জাস্ট রিডিং এর জন্য, রিডিং পড়বেন যে কেমন কোশ্চেন হয় কেমন আনসার হয়। এরপরে আপনার যদি বেশি প্র্যাকটিস করতে পারেন বা অধিকতর সময় থাকে তাহলেই কেবলমাত্র মার্কার রিডিং বইটা কিনবেন, না হলে দরকার নেই। আপনি এগুলোই হচ্ছে আগে দেখেন, এটা আপনার হচ্ছে বেশি না হয়ে যায়। এরপর হচ্ছে যদি 11 to 17টা শেষ করতে পারেন তাহলে হচ্ছে আপনি এই বইটা একবারে কিনতে পারেন একসাথে, আইএলটিএস লিসনিং অ্যাকচুয়াল টেস্ট উইথ আনসার, জাস্ট প্র্যাকটিসের জন্য। আর যারা হচ্ছে জিটি ক্যান্ডিডেট, টাস্ক 1টা ভিন্ন, মার্কার আইএলটিএস জিটি এসএস এন্ড লেটার্স অনলি ফর জিটি ক্যান্ডিডেট, চাইলে কিনতে পারেন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আর আইএলটিএস ব্যান্ড 9 জিটি টাস্ক 1 53 পেজের একটা বই, খুবই ভালো একটা বই। আর জিটি টাস্ক 1 এর জন্য আমি নিজস্ব একটা, আমার নিজের পড়া একটা শীট আছে, সমস্ত কিছু রিসার্চ করে একটা শীট আছে, সেটা আমি দিয়ে দেবো, আপনি চাইলে এটাও কিনতে পারেন। আর এ হচ্ছে ক্যামব্রিজ 14 15 16 রিডিং এর বাংলা এক্সপ্লানেশন ও সলিউশন, আমাদের নিজের লেখা বই, এটা আমরা আপনাদেরকে অলরেডি দেখেন দিয়ে দিয়েছি পিডিএফ কপিটা হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে। যদি ওইভাবে আপনি প্র্যাকটিস না করেন, ওইভাবে সময় না পান, তাহলে হচ্ছে শুধুমাত্র ক্যামব্রিজের বইগুলো এটা হলেই হবে। বাট আপনি যদি ওইভাবে সময় পান বইগুলো থাকলে ভালো, ইটস আপ টু ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার খুব ভালো লাগছে আপনার ক্লাসটা। প্রথমে আপনি আমাকে লিংক দিয়েছিলেন, তো আসলে কিন্তু খুব নাইস লাগছে। আমি এখন পর্যন্ত আপনার লাইনে আছি। আচ্ছা, আর আসলে আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে। এরপরে কিছু কাহিনী লাগছে, আপনি রাখার আগেও বলছেন থ্যাংক ইউ ভাই। কষ্ট করতে হবে। জি জি ভাইয়া, আমি আসলে কিন্তু প্রথমে আমি বলছি, আসলে কিন্তু আমি এগুলা নিয়ে কিছুই বুঝি না, কিন্তু আজকে আপনার ক্লাসটা দেখে আমার কাছে নাইস বিউটিফুল খুব ভালো লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। দোয়া করি আপনি যেন আরো সফল হতে পারেন, আরো ভালো হতে পারেন। আর আপনার মার দোয়া আপনার সাথে আছে, এটাই আমি আশা করি। ইনশাল্লাহ আপনি আরো এগিয়ে যেতে পারবেন, আমরা দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, জাজাকাল্লাহ। আল্লাহ আপনাকে হচ্ছে আপনার যে মনের প্ল্যান আছে সেটা আল্লাহ পূরণ করে দিক। জি আনমিউট করেন। জি 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 ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, মানে আমি আগে বলছিলাম যে আমি জিটির জন্য অ্যাপ্লাই করব, মানে জিটি থেকে এক্সামটা দিতে যাচ্ছি আর কি। জি জি তো আমার স্কোর 6-7 এর মতো লাগবে আর কি ভাইয়া। জি জি ইউকের জন্য আমি চাচ্ছি, আমাদের বিজনেস পারপাসে এটা একটু দরকার। জি জি তো এখন আপনি যে আপনার ক্লাসটা তো ফলো করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। এই যে 1 থেকে 11 থেকে 17 পর্যন্ত যে বলেছেন, জি জি আমি কি আপনারা যে পিডিএফ দিয়েছেন ওগুলা প্রিন্ট করে আমি করব, না আপনি সাজেস্ট করেন যে আমি আপু এই যে 11 to 17 এটা আপনি কাইন্ডলি বইটা কিনে নেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, রাশিদুজ্জামান বলছিলাম ভাইয়া। জি জি ভাইয়া বলেন প্লিজ। আপনাকে আপনার ক্লাসটা করতেছি। জি আর জি সর্বপ্রথম শামীম ভাইয়ের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। জাযাকাল্লাহ।
কারণ ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে ফোনে, মোবাইলে। যাই হোক, সাক্ষাৎ হলে যদি কোনোদিন সৌভাগ্য হয় সাক্ষাতে কথা বলবো। বিস্তারিত আমি শামীম ভাইকে বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনার ক্লাসটা আসলে শামীম ভাইয়ের কাছ থেকে আপনার কথা শুনেছি, যা শুনেছি সেটা বাস্তবে আজকে রূপ নিয়েছি, এই জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমার আসসালামু আলাইকুম দুইটা ভাইয়া। প্রশ্ন ছিল ভাইয়া। জি জি ভাইয়া, বলেন প্লিজ। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি শুক্রবারে যদি জিটি ক্লাসটা কতদিন কয়টা সময় নিতে পারবেন? হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেক শুক্রবার জিটি ক্লাসটা হবে বিকাল 3 ঘটিকায়, মানে প্রত্যেক শুক্রবার ইনশাআল্লাহ। সানি ভাইয়া নাকি অন্য কেউ? তানি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন প্লিজ। ভাইয়া ক্লাসটা ভেরি আউটস্ট্যান্ডিং। জি জি ভাই, বলেন প্লিজ। ভাইয়া আমার ক্লাস করার ভালো আছে, বাট আমার তো ভাইয়া বেশি পয়েন্ট দরকার নাই, 5 পয়েন্ট বলেই ছিল। কত হলে হবে? 5.5 5 পয়েন্ট আচ্ছা এরকম। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা তো যে একদম বেসিক থেকেই শুরু করছি, তাই না ভাইয়া? আপনি হচ্ছে অ্যাডভান্স যেগুলো এমসিকিউ বা নেম ম্যাচিং অত পর্যন্ত যাওয়ারই দরকার নেই। আপনি প্যাসেজ 1 প্যাসেজ 2। ভাইয়া আমার তো প্রবলেম হচ্ছে ভাইয়া, আমি তো একদম ঠিক না, মানে কিছুই পারি না, এই জন্য বলতেছি আগে নাকি। আচ্ছা ভাইয়া, এখন ধরেন যে আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি কথাটা সত্য না, কিছুই পারি না। আপনি হচ্ছে ধরেন কিছু না কিছু হলেও পারেন। জাস্ট হাই হলো পারি, এগুলো হাই হ্যালো, এই তো এটাও তো পারেন। সো আপনি যতটুকু পারেন সেখান থেকে সামনে আগেন। প্রত্যেক কত ভাইয়া? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি জি, আমি তাওহিদুল হাসান জি, জি। বলছি সৌদি আরব থেকে। জি জি, আমার আসসালামু কোশ্চেনটা আলাইকুম আসলে ভাইয়া, আজকে, কংগ্রাচুলেশনস, নাইস টু মিট ইউ। জি ধন্যবাদ। আমার কোশ্চেনটা হচ্ছে আজকের ইয়ের উপর, লেকচারের উপরে অ্যাকচুয়ালি। আমরা একটা প্যাসেজের মধ্যে আপনি বলেছিলেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যে দুইটা ওয়ার্ড নেওয়া যাবে না, হিজ ফাদার ইজ এ সাকসেসফুল মার্চেন্ট। জি, এখানে দুইটা ওয়ার্ড নেওয়া যাবে না, এটা কি কোনো রুলস আছে? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে ভাইয়া, এই আমি আপনাকে দেখাচ্ছি, যখন কোশ্চেনে বলে দিবে অন ওয়ার্ড, তখন আপনি ওই একটা ওয়ার্ড নেবেন। এখানে ভাইয়া বলা ছিল যে অন ওয়ার্ড, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওয়ান ওয়ার্ড। জি জি, বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হ্যালো। ভালো আছেন? জি ভাইয়া, জি, জি। আমি সাদিক বলছিলাম। এরপরেই হচ্ছে আমাদের এই যে মহিম ভাইয়া বলেন। মহিম ভাইয়া বলেন। বুঝতে পারছেন? জি জি I have some question. হ্যালো। জি ভাই, একজন করে বলেন, এরপরে আরেকজন বলেন। সাদিক ভাই বলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ টু গিভ মি আ চান্স টু সে সামথিং অ্যাবাউট দিস কোর্স অফ ক্লাস এন্ড প্লিজ স্যার। তো আমি মূলত আইএলটিএস করার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলাম, যে আইএলটিএস আমার একটা গুরুত্বপূর্ণ। তো আজকে করতে পেরে খুব খুশি লাগছে, আলহামদুলিল্লাহ শুরুতেই। তো মূলত আমি এই কোর্সটা কমপ্লিট করতে চাই, তো কিভাবে আইএলটিএস কোর্সটা কমপ্লিট করব এবং কিভাবে আমি আপনার সাথে যোগাযোগ করব, এই ব্যাপারে একটু আচ্ছা আচ্ছা, বিস্তারিত তথ্য চাচ্ছিলাম। যোগাযোগ বলতে ভাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এটাতে হচ্ছে আপনার নক দিলেই হবে। যে নাইম হায়দার ভাইয়ার পরে হচ্ছে ইমাম হোসেন ভাইয়া বলবেন। Hi, Naeem Haidar, it's me here. Long time wait করতেছি কোশ্চেন করার জন্য। সরি ভাইয়া। হ্যাঁ, ইটস ওকে। আমি আসলে মাঝখান থেকে জয়েন করছি, দ্যাটস ওয়াই আমি প্রথম থেকে শুনি নেই। বাট এখানে অনেকে বেসিক কিছু কোশ্চেন করছে, এগুলো আই থিংক সবার আগে জানা উচিত। জি জি ভাই। তো যাই হোক, এগুলো কিছু বলতেছি না আমি। আমরা দুইজন, আমার আরেকটা অ্যানাদার মেম্বার অলসো মেবি জয়েন, এমডি আনোয়ার হোসেন। তো আমার কিছু কোশ্চেন আমি প্রথম থেকে যেহেতু শুনে নেই, আপনাদের ক্লাসটা সপ্তাহে কতদিন হয়? ভাই আমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে, মেইন ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। সাপোজ আমি একবার আইএলটিএস ধরেন পরীক্ষা দিলাম, 6.5 উঠলো। এখন আমি যদি একটু বেটারের জন্য আবার দিই, যদি কোনো কারণে ওইখানে 6 উঠে, সেক্ষেত্রে আমার কোনটা মানে কাউন্ট করা হবে? আপনি যে সার্টিফিকেটটা ইউজ করতে চান, লেটেস্টটাই কাউন্ট করা হয়? না না না, যে সার্টিফিকেটটা ইউজ করতে চান সেটাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে আমার যে সার্টিফিকেটটা আমি ইউজ করতে চাই ওটাই সাথে যেটা খারাপ হয়েছে সেটা আপনি যদি দুনিয়ার কাউকে না দেখান, কেউ কোনো সমস্যা হবে না বা জানবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, জাজাকাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আজকের মধ্যে এখানেই সমাপ্তি। ওকে, আসসালামু আলাইকুম।